এই যে বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা যে বাড়ছে, এটা দুদিক থেকেই সত্য। একটা হলো তাত্ত্বিকভাবে বাড়ার কথা। এই আমি বলছিলাম যে বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদের গড় আয়ু ছিল 50-এর নিচে। এখন গড় আয়ু হলো 74 বছর এবং এর থেকে বাড়ছে। তো বয়স বাড়লে আমার হৃদরোগ বাড়বে, এটা অবশ্যম্ভাবী। কাজে তাত্ত্বিকভাবে সেটা বাড়তেই হবে। দ্বিতীয়, আমাদের যে ডায়াগনোসিসটা অনেক বেশি বাড়ছে। যে আগে যেটা ডায়াগনোসিস হতো না, সেটা কিন্তু এখন ডায়াগনোসিস হচ্ছে দেখে আমরা ধরতে পারছি এ আসলে হৃদরোগী মারা যাচ্ছে। তৃতীয়, আমাদের আর্থিক সক্ষমতা বেড়েছে, খাওয়া দাওয়া বেড়েছে, এবং খাওয়া দাওয়ার সাথে তেল চর্বি বা মিষ্টি খাওয়ার পরিমাণটা বেড়েছে। তার সাথে যেটা কমে গেছে শারীরিক পরিশ্রমের ক্ষমতা। ওই যে গল্প করছিলাম যে ছেলেবেলায় গ্রামের বাড়িতে গেছি, যে তার ভাতিজারা এসছে, আমার চাচা 10 মাইল হেঁটে সবচেয়ে বড় গঞ্জে গিয়ে খুব ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসে আবার 10 মাইল হেঁটে আসছেন, এসে নিজে একাই আধা কেজি মিষ্টি একসাথে খেয়ে ফেলছেন। তার তো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। উনি ডায়াবেটিসের প্রবলেম হয়ে মারা গেছেন, কিন্তু হার্টের রোগ হওয়ার সুযোগ হয়নি। যে এই যে জিনিসটা, এই যে হাঁটাহাঁটির ব্যাপারটা, এটা তো একদম কমে গেছে আমাদের। আর শহরে তো দুটো কারণ যেটা আমরা বলতে পারি, যে খাবার শুধু না, হাঁটা কমে যাওয়া শুধু না, পরিবেশটাও তো নেই। আর চারপাশে এত লোভনীয় খাবারের যে চটকদার বিজ্ঞাপনগুলো আছে, তার সাথে তো আমাদের অ্যাওয়ারনেস এটা নেই যে এই বিজ্ঞাপনে যে খাবারগুলো আমরা খাচ্ছি তার কোয়ালিটি এবং তার যে ক্ষতিকর প্রভাব যেটা আছে, সেটা সম্বন্ধে আমরা খুব বেশি সচেতন না। ট্রান্সফ্যাটি অ্যাসিডের কথা বলা হয় আজকাল। যে কোনো বেকারি ফুডের মধ্যে ট্রান্সফ্যাটি অ্যাসিড অনেক বেশি। আমি যে কোনো, আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা হোটেলে রান্না হচ্ছে, একই তেল, তার মধ্যে ক্রমাগত আরও তেল যোগ হচ্ছে এবং রান্না হচ্ছে। ওই আগের তেলটা তো ফেলে দেওয়া হচ্ছে না, তেল পুড়ে পুড়ে কিন্তু তার স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাচ্ছে। যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো নাই হয়ে যাচ্ছে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো ট্রান্সফ্যাটি অ্যাসিডে রূপান্তর হওয়ার সুযোগ হচ্ছে। তার ফলে আমরা যে একটা ভালো খাবারকেও টক্সিক বানিয়ে দিচ্ছি। আপনি বাসায় যদি একটা সিঙ্গারা খান আর দোকানে যে সিঙ্গারাটা খান, তার মধ্যে কিন্তু যদি আমি ফুড ভ্যালু দিয়ে হিসাব করি, অনেক বেশ কম। কারণ যে কোয়ালিটির যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা মেনটেন করছি না। একটা হচ্ছে যে আমাদের সক্ষমতা বাড়ায়, যেমন আমাদের খাবারের মাত্রা এবং গুণাবলী অনেক চেঞ্জ হয়ে গেছে, কি খাচ্ছি সেটা। তার সাথে চেঞ্জ হয়ে গেছে আমাদের হাঁটা চলা অভ্যাসটা। তার সাথে যদি হিসেব করেন যে বিশেষ করে নাগরিক যে আমরা সমাজে যারা বসবাস করছি, তারা যে শব্দ দূষণ কিংবা বায়ু দূষণের শিকার হচ্ছি, আজকাল তো ডব্লিউএইচও রিকগনাইজ করছে যে এই বায়ু দূষণ, শব্দ দূষণ, কার্ডিওভাস্কুলার ডেথ, মৃত্যু ঝুঁকি বাড়ানোর কিংবা হসপিটালাইজেশন বাড়ানোর অন্যতম কারণ হিসেবে, একটা নিয়ামক হিসেবে কাজ করছে। আর সব যদি বলি, একই সাথে একটা মানুষ যখন শহরে থাকছে, যে স্ট্রেসে থাকছে, সে যখন নিজের গ্রামের বাড়িতে রিল্যাক্স করতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু সেই স্ট্রেসটা নেই। আপনি যদি দেখেন, এই একই লোককে আপনি যখন গ্রামে পাঠিয়ে দিচ্ছেন, একটু হাঁটাহাঁটি করছে বা নিজের মনে আনন্দে থাকছে, দেখবেন তার প্রেশার কমে গেছে, তার ডায়াবেটিসের কন্ট্রোলটা ভালো হচ্ছে, তার যে বুকের ব্যথাটা কমে যাচ্ছে। এর কারণ কি? স্ট্রেস কমে আসছে, নানা রকম আভ্যন্তরীণ এবং যে বাইরের এনভায়রনমেন্টাল, সেগুলো উন্নতির কারণে। তো এটা আমাদের কিন্তু সব কিছু হিসেব নিতে হবে। আর প্রেশার বা ডায়াবেটিসের কথা যদি বলেন, আমাদের দেশে স্ট্যাটিস্টিক্স কি বলছে? আমরা জানি যে হার্টের রোগের অন্যতম বড় কারণ হলো স্মোকিং, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, বয়স বেড়ে যাওয়া। আমি যদি পুরুষ হই সেটা, তার সাথে ইদানিকালে যুক্ত হয়েছে যেটা শব্দ দূষণ, বায়ু দূষণ, খাদ্য দূষণ, এগুলো। এখন প্রেশারের কথা যদি বলি, প্রতি 4 জনে একজনের আমাদের প্রেশারের রুগী। এবং প্রেশারের রুগী হওয়াটা তো বড় কথা না, কারণ তার তো ট্রিটমেন্ট আছে। বড় কথা হলো যে আমাদের দেশে স্ট্যাটিস্টিক্স বলছে যে অর্ধেকের বেশি লোক জানেই না তার প্রেশার আছে। যারা জানে তাদের অর্ধেকের মতো লোক ট্রিটমেন্ট করে, যারা ট্রিটমেন্ট করে তাদের অর্ধেকের প্রেশারটা কন্ট্রোল থাকে। আমাদের দেশে ডিজিএইচএস একটা স্টাডি বলছে 14% হলো প্রেশারের রুগীর ওয়েল কন্ট্রোল প্রেশার, যার প্রেশার খুব ভালো কন্ট্রোল আছে, সেটা মাত্র 14%। এটা কেন? একটা হলো অজ্ঞতা, যে জানে না। দ্বিতীয়টা হলো অসচেতনতা, জানে কিন্তু খায় না।
তৃতীয়টা হলো যে পাচ্ছে না। কেন এই কথা বলছি? আমাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কিন্তু এখন একেবারে প্রান্তিক পর্যায়ে সরকার কিন্তু এই প্রেশার ওষুধ, তারপরে ডায়াবেটিসের ওষুধ, কোলেস্ট্রল ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছেন। তো নর্থার্ন ইউনিভার্সিটি একটা স্টাডি বলছে যেখানে এই কমিউনিটি ক্লিনিকে এই ওষুধগুলো দেয়া হচ্ছে সেখানে কমপ্লায়েন্স রেট এবং প্রেশার কন্ট্রোলের রেট অনেক হাই। কতটুকু হাই? 14%-এর জায়গায় সেটা 52% বা তার বেশি হয়ে যাচ্ছে। এবং সেটা কম্পারেবল টু এনি ওয়েল অফ কান্ট্রি, উন্নত দেশগুলোর সাথে সমতুল্য। তার মানে কি, আমি যদি সচেতনতা বাড়াই, জিনিসটি অ্যাভেলেবল করি এবং ঠিকমতো দেখে ডায়াগনোসিস করি, তাহলে কিন্তু আমার এই রোগটা কন্ট্রোল করা খুব ইজি। এখন প্রেশার কন্ট্রোল করার কথাটা কেন বলছি? আমার তো উদ্দেশ্য হলো মৃত্যু, হৃদরোগে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, সাডেন ডেথ এগুলো কমানো। সেক্ষেত্রে প্রেশার যদি আমি কন্ট্রোল করি, আমার স্ট্রোক হওয়ার, ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যাবে প্রায় 40-50%, বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। আমার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় 25%, আমার হার্ট ফেলিওর ঝুঁকি কমে যায় 50%, আমার কিডনি ফেলিওর ঝুঁকি কমে যায় 50%। তাহলে এতগুলো ভালো জিনিস একটা ডিজিজ কন্ট্রোল করে হচ্ছে, যদি সেটা আমরা ঠিকভাবে করতে পারি। ডায়াবেটিসের কথা বলি, আমাদের স্টাডি বলছে 7-10% জনগণ হলো ডায়াবেটিসের রোগী, এবং সেটা যদি প্রি ডায়াবেটিস বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স এটা যদি হিসেব করি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আরও প্রায় 14-15% হয়তো যোগ হয়ে যাচ্ছে। তার মানে আরও সব মিলিয়ে প্রায় 20%-এর মতো লোক আমাদের প্রতি 5 জনে একজন ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস। এবং ডায়াবেটিস আমরা জানি যে হৃদরোগ ঝুঁকি বাড়ানোর জন্য, স্ট্রোক বাড়ানোর জন্য, হার্ট অ্যাটাক ঝুঁকি বাড়ানোর জন্য এটা অন্যতম একটা বড় রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস হোক, প্রি ডায়াবেটিস হোক। অথচ সেটা কিন্তু আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব। প্রতিরোধের ব্যাপারটা আসলে নন গ্ল্যামারাস, আমরা অতটা মনোযোগ দেই না। রোগ হওয়ার পরে যতটা ট্রিটমেন্ট আমরা সচেতন, রোগটা যাতে না হয় সেই ব্যাপারে কিন্তু আমরা অতটা সচেতন না। স্মোকিংয়ের কথা যদি বলেন, এক সময় ছিল যে এরকম রুগীদের ক্ষেত্রে 60% উপরে ছিল স্মোকার। এখন মোটামুটি বলছি যে না, বেশ খানিকটা কাজ হয়েছে, এটা কমে 40% এসছে। 40% কিন্তু হিউজ নাম্বার। আমি সেটা ধূমপান করি কিংবা সাদা জর্দা খয়ের গুল যেভাবে কেন তামাকটা সেবন করি না কেন, সেটা আমার ক্ষতি করবেই। কাজে এগুলো কিন্তু প্রিভেন্টেবল। আমরা যদি এই ফ্যাক্টরগুলো কাজ করি, জনসচেতনতা বাড়াই, নিজেরা ইনভলভ হই, জনগণকে ইনভলভ করি, তাহলে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো কমিয়ে আমরা এই হৃদরোগ বা এর সাথে রিলেটেড রোগগুলো কমানোর অনেক বড় সুযোগ করে দিই। তার সাথে যদি বলি যে আমাদের ঘুমানোর ব্যাপারটা একটু মনোযোগ দেওয়া উচিত। এডুকেট ঘুম হচ্ছে না, অসময়ে ঘুম হচ্ছে। রাত 3টায় ঘুমিয়ে দুপুরে 11টা-12টায় উঠলাম, এটা কোনো কাজের কথা না, এটা আমাদেরকে বুঝতে হবে। আবার আমার ঘুমটা হলো, কিন্তু সেটা 4 ঘন্টা 5 ঘন্টা মাত্র ঘুমোলাম, এটা কোনো কাজের কথা হলো না। আমাকে এডুকেট ঘুমাতে হবে, আমার রিল্যাক্সেশনের ব্যাপার করতে হবে, আমাকে কায়িক পরিশ্রমের ব্যাপারটা করতে হবে, খেলাধুলার একটু সুযোগ থাকা দরকার। এর কথা কেন বলছি? আমরা ভাবছি তা আমার তো বয়স হয়ে গেছে, আমার খেলাধুলা আর কি দরকার, আমি না হয় একটুখানি হাঁটলাম। আমার ইয়াং জেনারেশন যে আছে, আমরা যারা বয়স্ক হয়েছি, তাদের যে নাতিপুতিরা আছে, তাদের জন্য তো এটা খুব প্রয়োজন। তারা তো এই বয়সেই ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। তারা খেলাধুলা করে না, এবং খালি বার্গার খাচ্ছে, চিপস খাচ্ছে, প্রসেস ফুড খাচ্ছে, মোটা হচ্ছে। এটা তো কোনো মানে নেই। এই বয়সে তাদের যেভাবে ওয়েট গেইন করছে, তারা কিন্তু খুব আর্লি বয়সে তাদের এই হৃদরোগ হওয়ার ঝুঁকিটা বাড়াচ্ছে। এমনিতে আমাদের দেশে যদি আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিংবা আমেরিকার সাথে কল্পনা করি, এই বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে ওদের ওখানে হার্ট অ্যাটাক হচ্ছে 60-এর পরে, 65-এর পরে। এই চায়না কিংবা জাপানে যদি যাই, তাদের দেখবো 70-75 পরে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে। অথচ আমার দেশে সেটা হচ্ছে 50-51 পরে ফার্স্ট হার্ট অ্যাটাক। আমাদের এই সাবকন্টিনেন্টে অ্যাজ এ হোল অনেক আগে হয়। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হলো আমাদের নেপালে। ওখানকার লোকজন একটু হাঁটাহাঁটি বেশি করে, পাহাড়ি এলাকা, তাদের ক্ষেত্রে এই ফার্স্ট হার্ট অ্যাটাকের বয়স হলো, ফার্স্ট হার্ট অ্যাটাকের গড় বয়স হলো 55। ইন্টার হার্ট স্টাডি নামে একটা বিরাট স্টাডি হয়েছিল, সেটা প্রায় 52টা দেশকে নিয়ে, বাংলাদেশ তার মধ্যে একটা। তা এই সাবকন্টিনেন্টের দেশগুলো, সবগুলো দেশই তার মধ্যে ইনভলভ ছিল। সেখানে তারা দেখিয়েছে যে চায়না, জাপান কিংবা এরকম যে কমিউনিটিগুলো আছে, তাদের কিন্তু সবচেয়ে দেরিতে হার্ট অ্যাটাক হয়। তাদের খাদ্যাভ্যাস, জেনেটিক ফ্যাক্টর আছে, এবং চলাফেরা সব কিছু মিলিয়ে। এই যে চাইনিজরা তাইচাই করে বেড়াচ্ছে, জাপানিরা নানা রকম যে এক্সারসাইজ করছে, তাদের প্রোগ্রামগুলো আছে,
এগুলো কিন্তু সাংঘাতিক উপকার করে। আর জেনেটিক ফ্যাক্টরটার জন্যই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাদের তো স্ট্রেস আছে, সব কিছু আছে, কিন্তু তাদের খাদ্যাভ্যাসের যে কতগুলো ব্যাপার আছে এবং খাদ্য দূষণ যেটা বলেন, শব্দ দূষণ, পরিবেশ দূষণ, সেগুলো কম থাকায় তাদের কিন্তু হার্ট অ্যাটাকটা আরেকটু পরে হয়। যেটা বলছিলাম, আমাদের থেকে 10 বছর পরে, আমরা 51-52, ওদের হচ্ছে 62-65। এই জিনিসগুলোর জন্য আমাদের খেয়াল করতে হবে যে আমাদের রোগের সূত্রপাত কিন্তু অনেক আগে, একদম ছোটকাল থেকে। কাজেই যদি টিনেজেই যদি আমি সতর্ক না হই, আমার টিনেজ সন্তানকে যদি আমি এখন থেকে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন না করি, তাহলে সে কিন্তু আমার চোখের সামনেই হয়তো দেখা যাবে একটা মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, যেটা আমাদের কারোর কাছেই আসলে মোটেও সুখবর নয়। সবার আগে আমি যেটা করব, আমি ইচ্ছা করতে হবে, আমি ভালো থাকতে চাইতে হবে। আমার শরীরটা আমার, আমার আমলনামা আমার হাতে। আমাকে যদি নিজেকে আমি নিজে ঠিক না করি, কেউ কি পারবে আমার 24 ঘন্টা আমার পিছনে লেগে থেকে ঠিকভাবে খাওয়া, ঘুমানো, একটা ডিসিপ্লিনের মধ্যে চলা, রিল্যাক্স করা, খেলাধুলা করা, এগুলো কিছু ঠিক করতে? কাজে সবার আগে আমি বলবো, আমি চাইতে হবে। 2 নম্বর হলো, আমাকে বুঝতে হবে যে স্বাস্থ্য জিনিসটাকে আমরা গ্রান্টেড হয়ে নিয়েছি, এটা কোনো ব্যাপারই না। কিন্তু গাড়ি কিন্তু ভালো রাখতে হলে সার্ভিসিং করাতে হয়, আর নইলে রিপেয়ার করার ঝুঁকিতে পড়তে হয়। রিপেয়ার করা গাড়ি কিন্তু আগের মতো সার্ভিস দেয় না। কাজে শরীরটা নষ্ট হওয়ার আগেই আমাকে, যাদের বয়স 40 পেরিয়ে গেছে, সে যদি খেয়াল করে বাৎসরিক অন্তত একবার সুগার, কোলেস্টেরল, তার একটা ইসিজি, কিডনি ফাংশনটা, একটা প্রেশারটা একটুখানি দেখে, তাহলে কিন্তু অনেকখানি কাজ হয়। সে অনেক আগেই রোগের সূত্রপাতই ধরতে পারে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগটাকে পুরোপুরি প্রিভেন্ট করে ফেলতে পারে, রিভার্স করে ফেলতে পারে। আজকাল যেমন বলা হয়, খুব আর্লি স্টেজে ডায়াবেটিস, প্রেশার আপনি কিন্তু চাইলে রিভার্স করে অনেক দিন আটকে রাখতে পারেন, সুস্থ থাকতে পারেন। তাহলে এই জিনিসগুলো আমি যদি সচেতন না হই, আমার যদি চেষ্টা না থাকে, তাহলে সম্ভব না। 2 নম্বর, আমার বাইরে এখন সমাজ, সামাজিকভাবে আমরা যারা আছি, আমি শুধু একা ভালো থাকলে হবে না, আমরা আশেপাশে যারা আছে তাদেরকে ভালো থাকার জন্য সচেতন করে তোলার চেষ্টা করতে হবে। কারণ এই ব্যাপারটা কেন বলা হচ্ছে, দেখেন এইবারের ওয়ার্ল্ড হার্ট ডে 29শে সেপ্টেম্বর, এবারের থিমটা কি? ডোন্ট মিস এ বিট। এটা আবার কি? বিট মিস করবো না মানে কি? তার মানে হচ্ছে তুমি ছন্দ রাখো, সুষমভাবে চলো। সেই চলাটা কি আমি এককভাবে? তা তো নয়। আমি সামাজিক প্রাণী, আমাকে সমাজে সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। সেই সুস্থ থাকার জন্য সুস্থ মানসিকতা, সুস্থ খাদ্য, সুষম খাদ্য, সুস্থভাবে চলাফেরা করা, সুস্থভাবে মানসিকতার অধিকারী হওয়া, সুস্থ নৈতিকতার চর্চা করা, সুস্থ সংস্কৃতি চর্চা করা, সব কিছু কিন্তু জড়িত। আমার রিসপেক্টগুলো, খোঁজগুলো আমি করব, কিন্তু আমার প্রতিবেশী যে আছে তার খোঁজ করব না, তাহলে কিন্তু সমাজ ভালো থাকবে না। আমি নিজেও ভালো থাকবো, অন্যকে ভালো থাকার ব্যাপারে উৎসাহিত করব। যে কথাগুলো আগে বলেছি, শুধু আমার ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই আমাদের যে কনসেপ্টটা, আমাদের, আমরা, এই কালেকটিভ কনসেপ্টটা আসলে পরে আসলে আমরা সবাই ভালো থাকবো।